আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জুলাই আগস্ট বিপ্লবের পর কতগুলো শব্দ বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে পড়েছিল। নতুন বন্দোবস্ত, জুলাই যোদ্ধা, সমন্বয়ক, এই শব্দগুলো জাস্ট জুলাই আগস্ট বিপ্লবের 15 ডেজ, আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত এই শব্দগুলো বেশ চমৎকারভাবে আলোচিত হতো, উইথ রেসপেক্ট, রিগার্স অ্যান্ড ডিগনিটি। কিন্তু সেই ৩২ নম্বর ভাঙার পর এই প্রথম জনমানসে একটা নেতিবাচক চিন্তাভাবনা শুরু হলো এদের সম্পর্কে। এরপর বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে যে মবগুলো হলো, সেই মবের কারণে এই যারা জুলাই যোদ্ধা, যারা সমন্বয়ক, ভীষণ রকম তারা নিন্দিত হলেন। সর্বশেষ তাদের কবর রচনা হলো এই মব সম্রাটদের। সেটা হলো প্রথম আলো এবং ডেইলি স্টারে তারা যে তাণ্ডব চালালো সেই তাণ্ডবের পর। আর এখন এই শব্দগুলো আপনি যদি জুলাই যোদ্ধা বলেন, সমন্বয়ক বলেন এবং তাদের পরিচয় দেন, আমি অমুক সমন্বয়কের ভাই, অমুক জুলাই যোদ্ধার আত্মীয়, তাহলে পরিস্থিতিটা কোন পর্যায়ে যাবে এটা মোরাললেস আমরা সবাই আন্দাজ করতে পারি। আজকের দিনের হালনাগাদ খবর হলো যে ডাকসু ভিপি সাদিক কায়ুম বিয়ে করেছেন। নানা রকম ট্রল হচ্ছে এটা নিয়ে, অথচ এটা হওয়ার কথা নয়। তার আগে ডাকসুর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা শাহবাগ থানাতে গেলেন যে কোনো একটা বিষয়ে। এই গত ২ বছর ধরে তারা যেভাবে তাফালিং করছিলেন, ঠিক ওইরকম একটা তাফালিংয়ের মনোভাব নিয়ে ড্যাম কেয়ার একটা ভাব। ছাত্রদলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের হাতে বেদম পিটুনি খেলেন। মানে যাকে বলা হয় এরপরে আর ডাকসু নেতাদের এর চেয়ে তার অপমান থাকতে পারে না। যদি সেখানে ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত না হতেন এবং তাদেরকে রক্ষা না করতেন, ওই শাহবাগ থানায় দেখা গেল যে আর একটা ট্র্যাজেডি তৈরি হয়ে যেত। মানে জনরোষ, ছাত্রদের মধ্যে যে রোষ, ওটা এমন একটা পর্যায়ে ফেটে পড়েছিল শাহবাগ থানার মধ্যে। আর শাহবাগে যেটা জুলাই চত্বর করা হয়েছে, দুর্বৃত্তরা সেখানে মানে জুতোর মালা পরায় দিয়ে আসছে কে বা কারা। এখন ওই এলাকাতে সবসময় আসলে ক্যামেরা থাকে, কারাই কাজ করেছে এটা খুঁজে বের করা কিন্তু আসলে প্রশাসনের জন্য ওয়ান্টুর বিষয়। আর ওটা একটা এমন সময় যে রাত দিন ২৪ ঘন্টা ওখানে লোকে লোকারণ্য থাকে। তো সেক্ষেত্রে এরকম একটা প্রকাশ্য জায়গাতে জুলাই যোদ্ধাদের জন্য যে বিষয়টি নির্মিত হয়েছে, সেখানে জুতোর মালা ঝুলিয়ে দিয়ে আসাটা চারটিখানি বিষয় নয়। আর এটা যে ধরা হচ্ছে না এখনো পর্যন্ত কারা এই কাজগুলো করছে, এটাও সাধারণ কোনো ঘটনা নয়। তাহলে বোঝার চেষ্টা করুন যে এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু ঘটছে, এগুলোর যে আলামত, সেই আলামত কিন্তু কোনো অবস্থাতেই ভালো যাচ্ছে না। এরপর ধরুন প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন। নিয়ম অনুযায়ী এখানে ডাকসুর যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই তাকে সম্বর্ধনা দেবেন, সবাই তাকে স্বাগতম জানাবেন এবং ওখানে যা কিছু অনুষ্ঠান হবে ডাকসুর নেতৃত্বে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা তো হলোই না, বরং দেখা গেল যে পুরো যে সময়টি মাননীয় প্রধানমন্ত্রী সেখানে যে ছিলেন, পুরো সময়টিতে ডাকসুর যারা লোকজন ছিলেন তারা সেই জায়গাতে ছিলেনই না। তো এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে, কবে যাবেন চীন, আলোচনা হচ্ছে পদ্মা ব্যারেজ নিয়ে, আবার পদ্মা ব্যারেজ করতে গিয়ে ভারতের অনুমতি লাগবে কিনা এটি নিয়ে আলোচনা হচ্ছে। এই যা কিছু আলোচনা হচ্ছে এর বাইরে আরও কিছু কথা আছে। সে কথা হলো প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন। কবে ভারত সফরে যাবেন এই ব্যাপারে কোনো বক্তব্য আসেনি, আর ভারতের কোনো নেতৃবৃন্দ আসবে কিনা তাও কোনো সম্ভাবনা নেই।
অন্যদিকে একটা বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, সত্য মিথ্যা জানি না, কিন্তু এগুলো জাস্ট বাতাসে ভাসছে যে খুব দ্রুত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের যিনি সেনা প্রধান রয়েছেন তিনি বাংলাদেশ সফরে আসছেন এবং তার এই সফরকে কেন্দ্র করে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। ইতিমধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ভ্রমণ করে গেছেন। বাংলাদেশ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, সামরিক নীতির ক্ষেত্রে এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে। বাংলাদেশ যে ইতিপূর্বে আমাদের সরকারি কর্মকর্তাদের যে বিভিন্ন ট্রেনিংগুলো ছিল এর বেশিরভাগই ভারতে পাঠানো, তো ভারত এখন সেই জায়গাগুলো বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের কোনো কর্মকর্তাকে ভারত আর ট্রেনিং দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে এখন সরকারের কর্মকর্তাদের ট্রেনিং, উচ্চতর যে ট্রেনিং, এটার গন্তব্য পাকিস্তান। যে যাই বলুক না কেন, এটা আমার কাছে মূলত ভালো লাগছে এই কারণে যে আমাদের যে সিভিল সার্ভিস এবং মিলিটারি সার্ভিস, এমনকি জুডিশিয়ারি, এটা পাকিস্তানের সঙ্গে আমাদের যায়, ভারতের সঙ্গে আমাদের যায় না। কাজেই সেই পাকিস্তানে আবার সে ট্রেনিং নিতে যাচ্ছে, এটা খারাপ না, এটা একদিকে ভালো। অন্যদিকে শিক্ষামন্ত্রী যে উচ্ছ্বাস প্রকাশ করছেন পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নিয়ে, যে তিনি অ্যামেজড মানে কথাটা সাধারণত অ্যামেজিং বা অ্যামেজড, এই কথাটার অর্থ হলো যে একের পায়ের নখ থেকে মাথা পর্যন্ত শিরশির করে উঠছে। সিরিয়াসলি, মানে আপনি যখন ইন্দ্রিয়, পৃথিবীর যত সুখগুলো আছে, সেটা মুখের সুখ, চোখের সুখ, চামড়ার সুখ, যৌন সুখ, এগুলো সব যখন একত্রে আপনার সারা শরীরকে শিহরিত করে ওঠে, তখন মানুষ বলে ওয়াও, আই অ্যাম অ্যামেজড। সাধারণত এটার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যাপার হলো আপনি যখন জীবনে প্রথম একটা তৃপ্তিপূর্ণ যৌন সঙ্গম করবেন, নো ফিয়ার, নো ভয়, বাসর ঘরে স্ত্রীর সঙ্গে, বউ পছন্দ হয়েছে, কোনো রকম রক্তারক্তি ঘটনা ঘটেনি, উইথ গুড ইরেকশন, তখন যে ইংরেজি শব্দটি, সেই শব্দটি হলো অ্যামেজড। আপনাকে জিজ্ঞেস করলো অনুভূতি কেমন, আই এম অ্যামেজড। শিক্ষামন্ত্রী ওই রকম অ্যামেজড হয়েছেন পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা দেখে। বাংলাদেশে একটা শিক্ষা মেলা হচ্ছিল, শিক্ষা মেলায় পাকিস্তানি যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেখানে তাদের ব্রুশিয়ার বা তাদের অধ্যাপকদের দেখে তিনি সেইভাবে অ্যামেজড হয়েছেন। এর দ্বারা যে জিনিসটা বোঝা যায় সেটা হলো যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি একটা টার্ন নিচ্ছে। সেই টার্নটা পাকিস্তান, চীন এদিকে যাচ্ছে। আর অন্যদিকে মার্কিন ডিপ স্টেটের যে পলিসিটা ছিল সেটা হলো আমেরিকা, ভারত, দিল্লি, ওয়াশিংটন, ঢাকা। আর এখন যেদিকে যাচ্ছে সেটা হলো ঢাকা, ইসলামাবাদ, বেইজিং, এদিকে এগুচ্ছে। ফলে কি হলো, বাংলাদেশে যে মার্কিন ডিপ স্টেটের যারা এজেন্ট ছিলেন তারা প্রচণ্ড রকম একটা মানসিক চাপের মধ্যে পড়েছেন। আমেরিকা থেকে, ভারত থেকে তাদেরকে রীতিমতো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এটা করো, ওটা করো, আবার আন্দোলন করো, আবার তখ্ত উল্টিয়ে দাও, আবার সব কিছু এলোমেলো করে দাও, লুটে পুটে খেতে পারে, সব কিছু করে দাও সেভাবে। তার কিছু নজির আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সমাজে। অন্যদিকে যারা পাকিস্তানপন্থী যারা লোকজন রয়েছেন, বিশেষ করে দক্ষিণপন্থা যারা আছেন, তারা ভীষণ রকম খুশি যে এইবার কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে, দ্য ইসলামিক এমিরেটস অফ বাংলাদেশ, এরকম কিছু একটা হতে যাচ্ছে। তো সব মিলিয়ে যে ঝুঁকির মধ্যে বাংলাদেশ পড়ে রয়েছে সেটা হলো যে জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের যে অংশটি রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়েছেন এনসিপির মধ্যে, এবং থ্রো জামাতের মাধ্যমে, এনসিপির মাধ্যমে যারা হয়েছেন তারা মূল রাজনীতিতে চলে এসছেন। তাদের সঙ্গে আসলে সরাসরি কখনোই মার্কিন ডিপ স্টেটের সম্পর্ক ছিল না। তাদের পিছনে ভায়া মিডিয়ে হয়ে
হয়তো কোনো রাজনৈতিক শক্তি, হয়তো কোনো মিলিটারি শক্তি, হয়তো কোনো ডিপ্লোম্যাটিক শক্তি, দেশি এবং বিদেশি যারা লোকজন আছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, টেলিফোন করে নানা রকম কাণ্ড মার্কিন ডিপ স্টেটের ঘটিয়েছে। কিন্তু তারা সরাসরি আমেরিকার সাথে এরকম যোগাযোগে ছিলেন। তাই যদি হতো তাহলে যে মাহফুজ ছিলেন উপদেষ্টা, তাকে ডক্টর ইউনূস আমেরিকাতে নিয়ে তার পরিচয়ের দরকার ছিল না। বলা হলো এই হলো মাস্টার মাইন্ড। ইট মিনস তিনি মাস্টার মাইন্ড ছিলেন আন্দোলনের, কিন্তু এর পেছনে যে আমেরিকা আছে, এর পেছনে যে ক্লিনটন ফাউন্ডেশন আছে, এর পেছনে যে হোয়াইট হাউস আছে, পেন্টাগন আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, নোবেল শান্তি পুরস্কার আছে, এটা মাহফুজ এবং তার সাথে যারা লোকজন আছেন তারা জানতেন না। তারা মনে করছেন আমরা আন্দোলন করছি, ধরুন সালাউদ্দিন সাহেবকে টেলিফোন করেছে রাশেদ বা নুরু, সালাউদ্দিন সাহেব টাকা পাঠিয়ে দিয়েছে। তারপর আমতারেক হয়তো একটা প্রোগ্রাম করছে, তারেক রহমান সাহেবের কাছে লন্ডন টেলিফোন করেছে, সে বলে আচ্ছা করো, দেখব। বাংলাদেশের নেতাদের মধ্যে আব্দুল আল মিন্টু, তারপর এরশাক, এদের নাম আসছে যে তারা অর্থনৈতিকভাবে সাহায্য করেছে, সহযোগিতা করেছে জুলাই আন্দোলনকারীদের। ফলে আন্দোলনকারীদের যে রাজপথে যারা নেতৃবৃন্দ ছিলেন, এনসিপির যাদেরকে আমরা শীর্ষ নেতা দেখছি, তারা মূলত তাদের যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি ছিল মার্কিন ডিপ স্টেটের চতুর্থ স্তর বা থার্ড স্তরের লোকের সঙ্গে। এবং তারা জানতেন না যে এর পেছনে একটা আমেরিকার সংযোগ আছে। তারা নেহায়েতই কোটা বিরোধী আন্দোলনকে একেবারে যুগোপযোগী করার জন্য, শেখ হাসিনা রেজিমকে উচ্ছেদ করার জন্য অন গুড ফেইথ অ্যান্ড গুড ট্রাস্টে তারা লড়াই সংগ্রাম করেছেন। তো এই ছেলেগুলো যারা এখন এনসিপিতে আছেন, কোনো অবস্থাতেই এই যে বর্তমান যে পরিস্থিতি, আমেরিকার বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ, ডিপ স্টেটের যে বিষয়গুলো সামনে চলে আসছে, এখন আপনি কোনো অবস্থাতেই তাদেরকে আর এই আমেরিকার বলয়ে নিতে পারবেন না। তারা এখন জামাতের হাত ধরে সেই দক্ষিণপন্থী ইসলামিক যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা ঝুঁকে পড়েছে। এই জন্য ডেইলি স্টার, প্রথম আলো তারা এখন বলছে কলাম লিখে লিখে যে এই এনসিপির লোকজন তারা কি দক্ষিণপন্থা হয়ে যাচ্ছে। ফলে আপনি সমস্যাটাগুলো আমেরিকার সাথে কিভাবে হচ্ছে, বিকজ এই যে রুট লেভেলে, ফিল্ড লেভেলে যারা কাজ করে, এখন ছাত্রদল যেহেতু ক্ষমতায় আছে, বিএনপি, আপনি ছাত্রদলকে দিয়ে কোনো আন্দোলন করাতে পারবেন না, টেন্ডারবাজি, ময়লার ব্যবসা ইত্যাদি ছাড়া। এরে ধরো, এরে মারো, কাটো। এনসিপির যারা লোকজন আছে তারাও এখন নতুন করে কোনো কিছু করতে পারবেন না, আদারওয়াইজ আনলেস মানে রাজনীতির জোনায়েদ সাকি, নুরু, গণ অধিকার, এদের বাইরে এরা যেভাবে কাজ করছে ঠিক এতটুকুই কাজ করতে পারবেন। এর বাইরে তারা আসলে কাজ করতে পারবেন না। ওইভাবে যে একটা মানে নতুন কিছু তৈরি করবে, এজন্য ইভেন ডাকসু ঠাকসু কেউ পারবে না। একটা নতুন গ্রুপ এবং নতুন একটা দাবিনামা নিয়ে নতুন কিছু নেতা যদি সামনে আসে, যার সঙ্গে জনগণ রাস্তায় সম্পৃক্ত হয়ে যায় এবং তাদের পেছন দিক থেকে যদি মার্কিন ডিপ স্টেট রসদ যোগায়, তাহলে একটা বড় কিছু হতে পারে। কিন্তু সেটা এখন হচ্ছে না। মার্কিনের যে ডেস্কগুলো হচ্ছে, বাংলাদেশ সংক্রান্ত যে ডেস্ক আছে, দক্ষিণ এশিয়া সংক্রান্ত ডেস্ক আছে, এখানে যারা কর্তা ব্যক্তি আছেন তাদের উপর প্রচণ্ড চাপ যে এই বাংলাদেশে আমরা এত কিছু ইনভেস্ট করলাম, এ তো চীনের দিকে চলে যাচ্ছে, এ তো পাকিস্তানের দিকে চলে যাচ্ছে। আমরা তো পাকিস্তানকে ব্যবহার করি, কিন্তু পাকিস্তান তো এখানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে। আমরা তো ওকে দপ্তর হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, কিন্তু তো প্রিন্সিপাল হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে ডিপ স্টেটের যে টানাপোড়েন, এই টানাপোড়েনের প্রেক্ষিতে আমেরিকা যে কাজগুলো করে, আমেরিকা যখনই তাদের কোনো এজেন্ট ডবল স্ট্যান্ডার্ড হয়, তখনই তারা গোপন খবর ফাঁস করে দেয়। যেমন ধরেন ইরানের যে যুদ্ধে, সেই যুদ্ধে যে সৌদি আরব অংশগ্রহণ করেছে, এটা আমেরিকা এবং ইসরায়েল ফাঁস করে দিয়েছে। এই যুদ্ধে যে সংযুক্ত আরব আমিরাত, দুবাই সরকার, তারা যে আক্রমণ চালিয়েছে, প্লেন হামলা চালিয়েছে, এবং এই যুদ্ধের মধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু দুবাই এসেছেন এবং দুবাইয়ের আমির তাকে নিজে তার গাড়িতে করে নিয়ে গেছেন। সেই ছবি এখন যাকে বলা হয় ইন্টারনেটে ভাসছে। ফলে এই যে এখন যে যুদ্ধের টানাপোড়েন, পুরো মধ্যপ্রাচ্যের যে জনমত, সেই জনমত এখন মোহাম্মদ বিন সালমান এবং বর্তমান যে দুবাইয়ের যে শেখ, তার বিরুদ্ধে চলে গেছে। এখন ইরান যদি এখানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, এমনকি পরমাণু হামলা চালায়, আরব বিশ্ব একটা টু শব্দ করবে না। এবং এই কাজগুলো আমেরিকা করে। কাজেই বাংলাদেশে যে সমস্ত লোকজন আমেরিকার পারপাস সার্ভ করেছে,
তারা যদি এখন আমেরিকার কথা মতো বাংলাদেশকে সেই যাকে বলা হয় চীন এবং পাকিস্তানমুখী করা থেকে বিরত না রাখতে পারে, তাহলে তাদের গোপন পরামর্শ, তাদের মাধ্যমে যত টাকা পয়সা দেওয়া হয়েছে সেগুলো সুদে আসলে এই আমেরিকা দায়ী করবে এবং তাদের চরিত্র জাতির সামনে উন্মোচন করে দেবে বিভিন্ন শিলায়। ফলে এই লোকগুলো যারা আমেরিকার দালাল, এই মুহূর্তে ইতিহাসের একটা ক্রান্তিকাল তারা অতিক্রম করছে। তারা না ঘরকা না ঘটকা। আমরা যাদেরকে আমেরিকার দালাল রূপে চিনি, এদের একটা বিরাট অংশ এখন রীতিমতো মাতলামো শুরু করছে, যা তা বলছে। তারা মানে তাদেরকে এখন কেউ ডাকছে না, টক শোতে ডাকছে না, কোনো কিছুতে ডাকছে না, সরকারি কাজকর্মে ডাকছে না। তারা এই সামাজিক মাধ্যমে আসার চেষ্টা করছে, দুই চারটা কথাবার্তা বলার চেষ্টা করছে, কিন্তু সবারই একটা গোপন সিকিউরিটি নিয়ে তাদের মধ্যে প্রবলেম দেখা দিয়েছে। আর অন্যদিকে জনরোষ, বিএনপির লোকও তাদের প্রতি নাখোশ, জামাতের লোকের নাখোশ, আর আওয়ামী লীগ তো রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে। ফলে এই যে আমেরিকার যারা দস্যুর বা দালাল, এই 2026 সনের মে মাসে এসে কুরবানির আগে তারা যে কি অবস্থার মধ্যে আছে, কুরবানি নিয়ে তারা যে কি চিন্তা করছে, একমাত্র মহান আল্লাহই ভালো জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।